সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের লাইভ ক্লাসে আন্তরিক অভিনন্দন। জিশান আর্ট একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও বুক ভরা ভালোবাসা। আজ আপনাদের যে বিষয়টি আমি আলোচনা করব, আপনাদের সাথে যে তথ্যটি শেয়ার করব, 18তম শিক্ষক নিবন্ধনের তথ্য বিষয় সাজেশন নিয়ে। আপনারা আশা করি সাথে থাকবেন এবং যে সাজেশনগুলো আপনারা দিই সেগুলো সাথে সাথে নোট করে নেবেন এবং চাইলে আপনারা সেগুলো স্ক্রিনশট নিতে পারেন এবং আপনাদের যে মন্তব্যগুলো থাকবে অবশ্যই সেগুলো কমেন্ট বক্সে জানাবেন। আমরা সরাসরি আলোচনা করতে যাবো, তার আগে আমরা একটু দেখে নেব যে আমাদের সাউন্ড সিস্টেম এবং আমাদের যে স্ক্রিন শেয়ার করা হচ্ছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আমরা সেগুলো যাচাই বাছাই করে তারপর সরাসরি আমাদের আলোচনা করবে যাব। আমরা একটু চেকিং দিয়ে নিচ্ছি। চেকিং দেওয়ার পরে আপনাদের সাথে সরাসরি কথা বলবো। আপনারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে আপনারা সাউন্ড এবং স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। যদি সাউন্ড ক্লিয়ার থাকে আপনারা একটু জানাবেন যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন, 18তম শিক্ষক নিবন্ধনের তথ্য সাজেশন বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ আমি ইনফরমেশন দেব। আপনারা চাইলে বিষয়গুলো স্ক্রিনশট নিতে পারেন, আবার আপনারা চাইলে বিষয়গুলো আপনার এখান থেকে কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানালে আমি আপনাদেরকে এটা সরাসরি পোস্ট করে আপনাদের এই যে ছবিগুলো দেখাচ্ছি ছবিগুলো আপনারা আপলোড করে নিতে পারবেন। অবশ্যই সেগুলো কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। জিশান আর্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আমরা মূল পর্বে চলে যাচ্ছি। 18তম চারুকলা শিক্ষক নিবন্ধন তথ্য ও সাজেশন। আপনারা অবশ্যই অবগত আছেন যে আর অল্প কিছুদিন পরে আপনাদের 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই নিবন্ধন পরীক্ষার লিখিত বিষয়ের দুইটা অংশ, একটি আপনার ব্যবহারিক এবং আরেকটি তথ্যীয়। আমরা কিছুদিন আগে আপনাদের ব্যবহারিক বিষয় সাজেশন দিয়েছিলাম, আজ আমরা তথ্যীয় বিষয়ের সাজেশন গুলো দিব। প্রশ্ন কিভাবে লিখবেন, কতটুকু লিখবেন এবং আপনার প্রশ্ন সাজানোর মানটা কেমন হবে সেটা আমি অবশ্যই প্রশ্ন পড়ার সাথে সাথে বলে দেব। প্রথমে আমরা যে প্রশ্নটি দেখছি, শিল্প মাধ্যম ও করণ কৌশল সম্পর্কে আলোচনা করো। এই শিল্প মাধ্যম ও করণ কৌশল বিষয়টা হলো যে একটা শিল্পকর্ম তৈরি করতে গেলে কোন কোন মাধ্যমের প্রয়োজন হয় আর কোন কোন উপায়ে, অর্থাৎ যন্ত্র বা সহায়ক যেগুলো আপনার প্রয়োজন একটা শিল্পকর্ম তৈরি করতে গিয়ে। যদি আপনি তেল রঙের ছবি অঙ্কন করেন তাহলে আপনার তেল রঙের জন্য কি কি লাগবে? তেল রঙের জন্য আপনার ক্যানভাস লাগবে, ইজেল লাগবে। আবার আপনার সেখানে ক্যানভাস তৈরি করার জন্য কাপড় লাগবে, কাঠের ফ্রেম লাগবে, তুলি লাগবে, তুলি মোছার জন্য কাপড় লাগবে। এই বিষয়গুলো আপনার এই শিল্প উপকরণ। আর কিভাবে আপনি অঙ্কন করছেন, কোন উপায়ে অঙ্কন করছেন, সেটা হলো শিল্প মাধ্যম। তাহলে শিল্প উপকরণ, শিল্প মাধ্যম, করণ কৌশল সম্পর্কে আপনারা মোটামুটি একটা ধারণা পেলেন। এই প্রশ্নটার উত্তর আপনারা 3.5 থেকে অর্থাৎ 3 থেকে 4 পেজের ভিতরে উত্তর লিখলে মোটামুটি আপনার 10-এর মধ্যে 7-8 নম্বর পেয়ে যাবেন। তাহলে আপনারা বড় যে প্রশ্নগুলো আছে 10 নম্বরের প্রশ্ন, এই 10 নম্বরের প্রশ্নগুলো উত্তর লিখবেন কত পেজ? 10 নম্বর প্রশ্নের জন্য উত্তর লিখবেন 3 থেকে 4 পেজ। 3.5 পেজ লিখলে ভালো হয়। যদি প্রশ্ন মাথায় না আসে, যদি আপনার এই বিষয়ে ধারণা কম থাকে, তাহলে আপনারা কত পেজ লিখবেন? 3 থেকে 4 পেজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। আর এর বেশি যদি লিখতে পারেন লিখবেন, কিন্তু মূল কথাটি যেন এই 3 থেকে 3.5 পেজের মধ্যেই
থাকে। তাহলে আপনি 6 থেকে 7 নম্বর অনায়াসে পেয়ে যাবেন। এরপর দ্বিতীয় নম্বর প্রশ্নে বলা হয়েছে তেল চিত্র কি, বা এখানে ভাষাটা আপনার এমন আসতে পারে, তৈলচিত্র কাকে বলে, তৈলচিত্র অঙ্কন পদ্ধতি তুলে ধরো বা আলোচনা করো, এরকম কথাটা আসতে পারে। তাহলে আমরা তেল চিত্র সম্পর্কে প্রশ্ন যদি আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই উত্তরটা লিখতে পারবেন। বড় প্রশ্ন সবগুলোর মান একই থাকবে 10 নম্বর। আপনার 6টি প্রশ্ন থাকবে, 6টি প্রশ্ন থেকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। আপনার সেখানে 30 নম্বর থাকবে, এবং আপনার টিকা যখন আলোচনা করবো টিকার বিষয়টা বলে দেবো। তাহলে এই 30 নম্বরের ভিতরে আপনাকে প্রত্যেকটা প্রশ্ন 3 থেকে 4 পেজ লিখলেই কিন্তু এনাফ। এরপর দেখেন জল রং কি, স্বচ্ছ জল রঙের চিত্র অঙ্কন পদ্ধতি। তাহলে প্রথমে উত্তরটা কিভাবে লিখবেন, যে জল রঙের সংজ্ঞাটা দিবেন, তারপরে আপনি জল রঙের চিত্র অঙ্কন পদ্ধতিটা নিচে তুলে ধরবেন। তো জল রঙের চিত্র অঙ্কন পদ্ধতি আপনি যদি অঙ্কন করতে চান, বা এই পদ্ধতিতে অঙ্কন করতে গেলে আপনার কি কি প্রয়োজন হবে, পরিষ্কার পানির প্রয়োজন হবে, পরিষ্কার আপনার পরিচ্ছন্ন ধোয়া তুলি লাগবে, তারপরে আপনার জল রং তৈরি করার জন্য আপনার কি লাগবে, হ্যান্ডমেড পেপার লাগবে, একটা ইজেল লাগবে, একটা বোর্ড লাগবে, মাস্কিং টেপ লাগবে। এই বিষয়গুলো কোন কোন কাজে ব্যবহার করা হয়, তুলি কি কাজে ব্যবহার করা হয়, তুলি আপনার কি ছবি অঙ্কন করার জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন সাইজের তুলি আছে, 0 থেকে শুরু করে আপনার 3, 4, 5, 6 এরকম নাম্বারিং করা তুলি আছে, 12 পর্যন্ত, 14, 16 এরকম তুলি আছে। তাহলে এগুলো যদি পড়াশোনা করে লেখেন তাহলে আশা করি যে আপনি একটা অপশন দিয়েছেন তুলি, জল রং অঙ্কন করার জন্য আপনার কি লাগে, তুলি লাগে। তা তুলি একটা অপশন দিয়ে আপনার এখানে বিভিন্ন প্রকার তুলির মাধ্যমে এই জল রং চিত্র সম্পন্ন করা হয়। তার আগে আপনারা লিখতে পারেন পেন্সিল, পেন্সিল থেকে আগে খসড়া ড্রয়িং করে নিতে হয়, হালকা করে খসড়া করে ড্রয়িং করে নিতে হয়। তাহলে এখানে পেন্সিল অপশন দিয়ে জল রং অঙ্কন করার জন্য পেন্সিল হলো প্রাথমিক মাধ্যম। এখানে পেন্সিলের মাধ্যমে প্রথমে আমি যে বিষয়বস্তু বা শিল্পী যে বিষয়বস্তু অঙ্কন করবে সেটা খসড়া আকারে এটা অঙ্কন করে নেবে। তারপর আপনার অপশন দিলেন তুলি, তুলি অপশন দিয়ে তুলির মাধ্যমে সূক্ষ্মাণুসূক্ষ্ম বা পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনার রেখাগুলো দেওয়া হয়, এবং আপনার তুলির সাথে জল এবং রং মিশিয়ে সুন্দর করে বিভিন্ন গ্রেডিং এর মাধ্যমে এখানে কালার করা হয়। এভাবে আস্তে আস্তে আপনার এই তুলির মাধ্যমে জল রঙের চিত্র অঙ্কন করা সম্পন্ন হয়। এভাবে আপনি তুলির অপশন দিলেন, হ্যান্ডমেড পেপার একটা অপশন দিলেন, তারপরে আপনার কি ইজেলের একটা অপশন দিলেন, তারপর আপনার একটা বোর্ডে অপশন দিলেন, পানি, পরিষ্কার পানির একটা অপশন দিলেন, একটা কাপড় দিলেন তুলি মোছার জন্য। এই যে পয়েন্ট গুলো দিয়ে যদি আপনারা মানে বর্ণনা দেন তাহলে আশা করি একদমই পারফেক্ট উত্তর হয়ে যাবে। তেল রঙও সেম পদ্ধতিতে, তেল রং হলো তেলের সাথে রং মিশিয়ে, আর জল রং হলো জলের সাথে রং মিশিয়ে, এইটা শুধু পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নাই। এরপরে আছে ফ্রেস্কো চিত্রের উপকরণ ও কৌশল সম্পর্কে আলোচনা করো। এই ফ্রেস্কো চিত্র এক ধরনের কি, আপনারা অবশ্যই অনেকেই দেখছেন, আগে যারা এখান থেকে 15-20 বছর আগে যারা আপনারা গ্রামের বাড়িতে বসবাস করতেন, দেখবেন যে আপনার এক ধরনের আহ হাঁড়ি পাতিল রাখার জন্য শিকা তৈরি করা হতো, শিকা যেটা বলে আপনার, সেগুলো ঝুলায় রাখা হতো। ফ্রেস্কো পেন্টিংটা ওই ধাঁচেরই এক ধরনের শিল্পকর্ম। এরকম এই ছবিগুলো কি ঝুলিয়ে রাখা হয়, অর্থাৎ আপনার এখানে দেয়ালে বা বিভিন্ন জায়গায় এই এই চিত্রগুলো ঝুলায় রাখা হয়। এ সম্পর্কে আপনার বিস্তারিত একটা আলোচনা আমি দেব, আপনারা যদি কমেন্ট বক্সে এই সম্পর্কে জানতে চান, কারণ আমি যদি এখন প্রত্যেকটা বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। আমরা জাস্ট প্রশ্নগুলো যেগুলো বেসিক সেগুলো দিয়ে দেবো, এবং বিস্তারিত আলোচনা করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে পরবর্তী কোনো একদিন আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। এরপরে বলছে ছাপচিত্রের কর্মকৌশল। একটা ছাপচিত্র যে ছবি আপনি অঙ্কন করবেন, এই ছাপচিত্রের ছবি অঙ্কন করার জন্য কোন কোন পদ্ধতি মানে আপনার রয়েছে, বা এই ছাপচিত্র অঙ্কনের জন্য শিল্প উপকরণ কি কি লাগে, বা আপনার একটা ছবি শেষ পর্যন্ত নিয়ে যেতে কোন কোন বিষয়ের প্রয়োজন হয়, সেই জিনিসগুলো তুলে ধরতে হবে, তাই ছাড়া আর কিছুই না। সেইগুলো পয়েন্ট আকারে তুলে ধরবেন। ছাপচিত্রের জন্য আপনার রং লাগবে, তো এখানে বিভিন্ন রং লাগতে পারে, রং একটা পয়েন্ট করে দিবেন। তারপর ছাপচিত্রের জন্য ছাপ দেওয়ার জন্য একটা মেশিনের প্রয়োজন হবে, মেশিন দিয়ে, এখানে বিভিন্ন ধরনের মেশিন হয়েছে। আবার কেউ চাপের মাধ্যমে চাপ প্রয়োগ করেও ছাপ দিতে পারে।
এই যে বিষয়গুলো পয়েন্ট আকারে আপনি নোট করে দিলেই হবে। এরপর কারুশিল্প কাকে বলে, কারুশিল্প সম্পর্কে আলোচনা করো। তাহলে কারুশিল্প আপনার যেগুলো আপনার কি বাহিক বা যেগুলো ধরা ছোঁয়া যায়, বাহিক সৌন্দর্য আছে, মানে 3D যে বিষয়গুলো, যেগুলো আপনি ধরতে পারবেন, সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে পারবেন, এইগুলো সব কি কারুশিল্প অন্তর্ভুক্ত। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি পরে করব। আমি জাস্ট প্রশ্নগুলো টাচ দিয়ে চলে যাচ্ছি। মিনিয়েচার কি, মোগল মিনিয়েচার শিল্পকর্ম সম্পর্কে আলোচনা করো। তা মিনিয়েচার মানে কি, ক্ষুদ্র। মিনিয়েচার মানে ছোট ছোট যে শিল্পকর্ম। তা মোগলরা যে ছোট ছোট যে শিল্পকর্মগুলো তৈরি করেছিল সেই সম্পর্কে আলোচনা করতে হবে। এরপর বলছে যে কামরুল হাসানের চিত্রে লোকজ ভাব তুলে ধরো। কামরুল হাসানের চিত্রে মানে কামরুল হাসান যে শিল্পকর্মগুলো তৈরি করেছে বা অঙ্কন করেছে, সেই শিল্পকর্মে লোকজ যে ভাবটা, সেই বিষয়টা তুলে ধরতে হবে। ফোক আর্ট যেটা বলে, এই ফোক আর্টের বিষয়টা সেখানে তুলে ধরতে হবে। মিশরীয় স্থাপত্যে পিরামিডের, মিশরীয় স্থাপত্যে পিরামিডের অবস্থান, অর্থাৎ মিশরীয় স্থাপত্য শিল্পে পিরামিড কি ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেটাই আপনার এখানে আলোচনা করতে হবে। তার আগে আপনারা বেসিকে, অর্থাৎ বেসিক ভাবে যখন শুরু করবেন, প্রথম দিকে যখন শুরু করবেন, তখন পিরামিডটা আসলে কি জিনিস এবং কেন পিরামিড তৈরি করা হয়েছিল সেই জিনিসটা একটু লিখে দিবেন। পিরামিড তৈরির উদ্দেশ্য কি মিশরীয়দের, সেই উদ্দেশ্যটা আগে একটু লিখে নেবেন। এরপর গ্রিক ভাস্কর্য বাস্তবতার নিরিখেই তৈরি, ব্যাখ্যা করে। তাহলে গ্রিকরা যে ভাস্কর্যগুলো তৈরি করেছিল, তারা বাস্তবতাকে উপলব্ধি করেই তৈরি করেছিল। তারা যে রাজা বাদশাহ, তারা বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের ভাস্কর্য তৈরি করেছিল, সেগুলো কি, সেগুলো তারা বাস্তবতা থেকে উপলব্ধি, মানে বাস্তবতার জ্ঞান নিয়েই, এর একটা চরম বাস্তবতা আছে, এর যে বর্তমান যে রাজা আছে, সেই বিষয়টা যদি আমি কাল্পনিকভাবে তৈরি করি সেটা কেমন হবে, সেটা তারা এগুলো বিচার বিশ্লেষণ করে তারা দেখলো যে এটা বাস্তবের নিরিখ, অর্থাৎ বাস্তবতার সাথে যদি না মিল করা হয়, যেরকম রাজা যেমন দেখতে তেমন যদি না হয়, তাহলে তো এটা যে রাজা সেটা বোঝা যাবে না। এই জন্য তারা বাস্তবতার নিরিখে ভাস্কর্যগুলো তৈরি করেছিল। ভারতীয় শিল্পকলার ইতিহাসে গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন, ব্যাখ্যা করে। গুপ্ত যুগকে স্বর্ণযুগ, একটা যুগকে স্বর্ণযুগ কখন বলা হয়, যখন সেই যুগ শিল্পকলা, বিজ্ঞান, সাহিত্য, আপনার অর্থনীতি, সব দিক দিয়েও যখন একটা যুগ, একটা সভ্যতার গুরুত্বপূর্ণ মানে অবদান রাখে সকল দিক থেকে, অর্থনীতি থেকে আপনার শিল্পকলা, সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান সব বিষয়ে, তখন সেটা সুবর্ণ যুগ বলা হয় বা স্বর্ণ যুগ বলা হয়। তাহলে আপনারা এই গুপ্ত যুগ, স্বর্ণ যুগ কেন ভারতীয় শিল্পকলা ইতিহাসে, সেটা এর আলোকেই লিখলেই হবে। আমি যে পয়েন্ট গুলো বললাম, এই পয়েন্ট গুলো যদি মনে করেন কেউ কোনোদিন পড়িনি এই বিষয়ে, তারপরেও যে স্বর্ণযুগ কেন বলা হয়, তাহলে আপনার কি কি বিষয়ে অবদান রাখলে স্বর্ণযুগ হয় একটা যুগ, তাহলে আপনার জানতে হবে কি, অর্থনীতি জানতে হবে। তাহলে অর্থনীতি সম্পর্কে তারা ব্যাপক উম, একটা বিস্তার প্রভাব ফেলছিল এবং অর্থনীতি ব্যাপক উন্নত করেছিল। তারপরে কৃষিকাজ, তারপরে তো আপনার কি বিজ্ঞানের ক্ষেত্রে, শিল্পকলার ক্ষেত্রে। শিল্পকলা যখন আলোচনা আসবে, তখন আপনারা ওখানে ভাস্কর্য, স্থাপত্য এবং চিত্রকলা এই তিনটা উল্লেখ করে দিবেন। তাহলে আপনারা এই সম্পর্কে যদি কিছু তৈরি করে লিখে আসতে পারেন, এখানে 5 থেকে 6 নম্বর, 7 নম্বর পেয়ে যাবেন। এরপরে বলছে পাবলো পিকাসোর শিল্প চর্চা সম্পর্কে নাতিদীর্ঘ রচনা করো। অর্থাৎ পাবলো পিকাসোর যে শিল্পকর্ম আছে, এই যে শিল্পীদের যখন শিল্পকর্ম বা কোনো যুগ বা কোনো সভ্যতার শিল্পকর্ম আলোচনা করবেন, আপনার 5টা করে শিল্পকর্ম দিবেন। যদি মনে করেন কোন এক সভ্যতার আপনি শিল্পকলা সম্পর্কে আলোচনা করছেন, যখন চিত্রকলা সম্পর্কে আলোচনা করবেন, 2টা চিত্রকলার বর্ণনা দিবেন। যদি ভাস্কর্য আলোচনা করেন, 2টা ভাস্কর্য বর্ণনা দিবেন। যদি আপনি স্থাপত্য কলা সম্পর্কে আলোচনা করেন, তাহলে 2টা স্থাপত্য কলা সম্পর্কে বর্ণনা দিবেন। 2টা স্থাপত্য কলার নাম দিয়ে বর্ণনা দিয়ে দিবেন এবং তার শিল্পীগুলো ওই বর্ণনার ভিতরে থাকবে। তাহলে আমার 6টা পয়েন্ট হলো, ভাস্কর্যের 2টা, স্থাপত্যকলার 2টা এবং চিত্রকলার 2টা, এভাবে 6টা পয়েন্ট। 10 নম্বরের জন্য এভাবে 6টা পয়েন্ট দিলেই আপনার এনাফ, আর দরকার নাই। কারণ আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে লিখে শেষ করতে হবে। সুতরাং আপনার 5 থেকে 6টা বেশি পয়েন্ট দেওয়ার দরকার নাই। তাহলে পাবলো পিকাসোর আপনার 5টা শিল্পকর্ম বর্ণনা দেবেন। তার আগে পাবলো পিকাসো কি জিনিস, সে কে, কি জন্য বিখ্যাত, এই বিষয়টা ভূমিকা আকারে উপরে লিখে নেবেন। তারপরে লিখবেন যে পাবলো পিকাসোর শিল্পকর্মের বৈশিষ্ট্য এবং শিল্পকর্মের বিষয়বস্তু। তারপরে আপনি যদি এই পয়েন্ট গুলো ধারাবাহিক ভাবে লিখেন যে পাবলো পিকাসোর শিল্প, প্রথমে পাবলো পিকাসো সম্পর্কে বর্ণনা দিয়ে দিলেন সংক্ষেপে,
4 থেকে 5 লাইনের ভিতরে যে সেই জিনিসটা এই এই জায়গায় জন্মগ্রহণ করেছিল, এত সালে জন্মগ্রহণ করেছিল, এত সালে মৃত্যুবরণ করেছিল। এইটুকু দেওয়ার পরে নিচে লিখবেন পাবলো পিকাসো শিল্পকর্মের বিষয়বস্তু, তারপরে পাবলো পিকাসো শিল্পকর্মের বৈশিষ্ট্য। তাহলে এই 3 ক্যাটাগরি হয়ে গেল। তারপরে আপনি এখানে এবার এই ক্যাটাগরি যদি দিয়ে থাকেন তাহলে শিল্পকর্ম 3টা থেকে 4টা দিলেই হবে। তারপর নিচে লিখবেন যে পাবলো পিকাসো উল্লেখযোগ্য কিছু শিল্পকর্ম নিচে আলোচনা করা হলো। ওখানে 3টা থেকে 4টা শিল্পকর্ম বর্ণনা দিয়ে 3 থেকে 4 পেজ লিখে দিবেন, হয়ে যাবে। এরপর লোকশিল্প কি, বাংলাদেশের লোকশিল্প সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটার গুরুত্ব খুবই কম, এই প্রশ্নটা না আসার সম্ভাবনা বেশি, যেহেতু ঐতিহ্যবাহী শিল্প লোকশিল্প অনেকবার পড়ে গেছে। আমাদের যে বিষয়টা লোকশিল্প আসলে কি, গ্রামের মানুষের যে আপনার সংস্কৃতি বা তারা যে বিষয়বস্তু আপনার লোকজ ধারায়, গ্রামের লোকজ ধারায় যেসব শিল্পকর্মগুলো তৈরি করা হয় সেটা লোকশিল্প। এ আমি আপনাদের যদি কমেন্ট বক্সে জানান তাহলে অবশ্যই এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবং আমার এই ভিশন আর্ট একাডেমি পেজে দেখবেন এই ক্লাসগুলো আপলোড দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। এজন্য আমি আর বিস্তারিত আলোচনা করছিলাম। আপনার এখানে যে প্রশ্নটা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেটা হলো নাগরিক শিল্প কি। এই যে লোকশিল্প নাগরিক শিল্প থেকে যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। নাগরিক শিল্প কি, লোকায়ত নাগরিক শিল্পের অনুপম ঐতিহ্য বর্ণনা করে। তাছাড়া নাগরিক শিল্পটা আসলে কি, নগর কেন্দ্রিক যেসব শিল্পকর্ম। তাহলে নগর কেন্দ্রিক শিল্পকর্মের মধ্যে কি কি পড়ে, রিক্সা পেন্টিং, ওয়াল পেন্টিং, এসব কি নাগরিক শিল্পকর্মের মধ্যে পড়ে। কারণ নগর কেন্দ্রিক যেসব শিল্পকর্ম, যেসব শিল্পকর্ম মানুষকে আনন্দ দেয়, মানুষের মনের প্রশান্তি যোগায়, সেটা হলো নাগরিক শিল্প। এবারে নাগরিক লোকায়ত নাগরিক শিল্পর আপনার বর্ণনা যখন দিবেন তখন এই যে রিক্সা পেন্টিং, তারপরে ওয়াল পেন্টিং, তারপরে আপনার ওই যে ভাস্কর্য, যে আপনার বিভিন্ন পার্কের যে ভাস্কর্য গুলো আছে পার্কের সৌন্দর্য বর্ধিত করার জন্য, এই তারপর তো আপনার চিড়িয়াখানার যে আপনার পরিবেশটারে যে সব নকশাগুলো তৈরি করা হয়, বড় বড় ভবন অট্টালিকায় যে স্থাপত্য কলায় যে নকশাগুলো করা হয়, এইগুলো সবই আপনি ধারাবাহিকভাবে যদি বর্ণনা দিয়ে দেন তাহলে নাগরিক শিল্পর বর্ণনা চলে আসবে। এরপরে বলছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্প জীবন ও শিল্পকর্ম সম্পর্কে আলোচনা করো। তো জয়নুল আবেদিনের শিল্পকর্ম সম্পর্কে আলোচনা করবেন। এই প্রশ্নগুলো হলো সমকালীন শিল্পকলার ইতিহাসের অন্তর্ভুক্ত। শিল্পী শফিউদ্দিন আহমেদের শিল্পকর্ম, তাহলে ওই যে পাবলো পিকাসোর যে বিষয়টি বলেছি ওই সেম ভাবে এটাও আপনি শেষ করবেন। প্রথমে শিল্পী সম্পর্কে লিখবেন, তারপর শিল্পীর শিল্পকলার বৈশিষ্ট্য, শিল্পকলার বিষয়বস্তু এবং আপনার 4টা থেকে 5টা শিল্পকর্মের বর্ণনা। তাহলে জয়নুল আবেদিন শিল্পী শফিউদ্দিন আহমেদ এইভাবে লিখবেন। এরপরে 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে তিনি শুধু চিত্রশিল্পী নন, একাধারে বহু আধুনিক বিজ্ঞানের আবিষ্কারক। শিল্পী সম্পর্কে যা জানো লেখো। আপনার কিন্তু এইভাবে কিন্তু প্রশ্ন লিখে দেবে কিন্তু। তাহলে এই কথাটা যার সম্পর্কে বলা হয়েছে যখন আপনি তার শিল্প জীবন সম্পর্কে পড়বেন তখন কিন্তু এই কথাগুলো আপনি পাবেন। তিনি শুধু চিত্রশিল্পী নন, তিনি একাধারে বহু আধুনিক বিজ্ঞানের আবিষ্কারক। শিল্পী সম্পর্কে জানানো লেখো। তাহলে এই প্রশ্নটা কার সম্পর্কে বলা হয়েছে, তাহলে আধুনিক বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রেখেছে কোন শিল্পী? শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। ঠিক আছে, এই ভিঞ্চি সম্পর্কে আপনার এখানে আলোচনা করতে হবে। তাহলে ভিঞ্চি সম্পর্কে যদি আপনি আগে না জানেন না পড়েন তাহলে কিন্তু আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। যদি সরাসরি লিওনার্দো দা ভিঞ্চি উল্লেখ করে দেয় তাহলে আপনি উত্তর দিতে পারবেন। কিন্তু যদি আপনি আগে থেকেই এই বিষয়ে যদি না জানেন, এই প্রশ্ন যদি এইভাবে আসে তাহলে কিন্তু আপনার জন্য উত্তর দেওয়া কষ্টসাধ্য হয়ে যাবে। আপনি সেই ভিঞ্চি সম্পর্কে ভালোভাবে লিখতে হলে সবকিছু জানেন, কিন্তু প্রশ্নই আপনি বুঝতেছেন না যে আসলে কার সম্পর্কে চেয়েছে। এজন্য শিল্পীর জীবনী সম্পর্কে ভালো করে পড়বেন। ছবি আঁকার বিষয়বস্তু যথাযথভাবে সাজানো কোন শিল্পী এ মূল্যবান উদ্ভাবন করেছিলেন তার সম্পর্কে লেখো। তাহলে এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই শিল্পী সম্পর্কে আমার আলোচনা করতে হলে তাহলে তার জীবন সম্পর্কে আমাকে পড়তে হবে। তা না হলে এই কথাটা কার, ছবিকে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করছে কোন শিল্পী? শিল্পী রাফায়েল। তো রাফায়েল সম্পর্কে আগে আপনাকে জানতে হবে, তাহলে আপনি এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন। তাহলে আমরা প্রথম 18টি প্রশ্ন সম্পর্কে জানলাম এবং এ বিষয়ে আপনাদের মোটামুটি একটা ধারণা আসছে।
এরপর আমরা নেক্সট পেজে যাব। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে লোক সংস্কৃতি কি এবং বাংলাদেশের লোক সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। তাহলে বাংলাদেশের লোক সংস্কৃতি সম্পর্কে আপনারা আলোচনা করবেন, এখানে লোক সংস্কৃতির যেসব বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরবেন। এরপরে 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে চারু ও কারুকলা ইনস্টিটিউট কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রতিষ্ঠাতা শিল্পীদের নাম উল্লেখ করে সংক্ষেপে লেখো। তাহলে আমরা বাংলাদেশে অর্থাৎ এই চারুকলা ইনস্টিটিউট কিভাবে শুরু হয়েছিল, এর যাত্রা কিভাবে শুরু হয়েছিল এবং এই এই ইনস্টিটিউটের যাত্রাকালে কারা এর পিছনে ছিল, কোন কোন শিল্পী এই ইনস্টিটিউট প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করেছে, সেটা তুলে ধরতে হবে। তাহলে আপনার সহজে জয়নুল আবেদিন প্রথমে চলে আসবে, জয়নুল আবেদিন। তারপরে আপনার সেই সময়ে যারা আছে রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, কারা কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, কাদের উৎসাহ পেয়ে জয়নুল আবেদিন আপনার চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিল, তাদের কয়েকজনের নাম উল্লেখ করে কামরুল হাসান, এস এম সুলতান, এরা কি সহযোগিতা করেছিল বা এরা কি এই বিষয়ে কোনো ভূমিকা পালন করেছিল? যদি করে থাকে তাদের নাম দিয়ে আপনারা আলোচনা শুরু করবেন। শিল্পী জামিনের সম্পর্কে লেখো। তাহলে এস এম আপনি এর আগে যে পাবলো পিকাসো, জয়নুল আবেদিন, শফিউদ্দিন আহমেদ যেভাবে লিখছেন এইভাবে লিখবেন। শিল্পী ভিনসেন্ট ভ্যান গগের শিল্প জীবন তুলে ধরো, ওই সেম ভাবেই। শিল্পী নন্দলাল বসুর শিল্প জীবন সম্পর্কে লেখো। আর শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লেখো, সেম ভাবে লিখে দেবেন। ওই 5টা করে প্রথমে শিল্পী সম্পর্কে লিখবেন, তারপর শিল্পকর্মের বিষয়বস্তু, তারপর শিল্পকর্মের বৈশিষ্ট্য, তারপর শিল্পীর উল্লেখযোগ্য শিল্পকর্ম নিতে আলোচনা করা হলো, এভাবে তুলে দেবেন। এরপরে বলা হয়েছে যে শিশু স্বর্গ কে প্রতিষ্ঠা করেন, শিশু স্বর্গ কে প্রতিষ্ঠা করেন তার শিল্প জীবন সম্পর্কে আলোচনা করে। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, তার হবে কিন্তু তা হয়ে গেছে। তাহলে এখানে বলা হয়েছে শিশু স্বর্গ, তা শিশু স্বর্গ কে প্রতিষ্ঠা করেন, শিল্পী এস এম সুলতান। তা শিল্পী এস এম সুলতান শিশু স্বর্গ প্রতিষ্ঠা করেন। তাহলে শিল্পী এস এম সুলতান সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে তো শিশু স্বর্গ কে প্রতিষ্ঠা করেন তাহলে তো বলতে পারবেন না, আপনি লিখতেও পারবেন না। তাই শিল্পী এস এম সুলতান সম্পর্কে আপনাকে আগে বিস্তারিত জানতে হবে। তাহলে ওখান থেকে যে এক কথায় যে উত্তরগুলো আসবে সেগুলো আপনি সহজেই লিখতে পারবেন। যে শিশু স্বর্গ কে প্রতিষ্ঠা করেন, এই প্রশ্নের মান 1। এবং আপনি যখন এই এস এম সুলতানের শিল্প জীবন সম্পর্কে সংক্ষেপে লিখবেন সেখানে 2 পাবেন, উপসংহারে 2 পাবেন। তাহলে প্রথমে এক কথায় উত্তরের জন্য 1 পাচ্ছেন, আপনি ভূমিকায় 2 পাচ্ছেন, উপসংহারে 2 পাচ্ছেন, তাহলে 4 আর 5 পেয়ে যাচ্ছেন। আর যদি তার শিল্পকর্মের বিষয়বস্তু, শিল্পকর্মের বৈশিষ্ট্য এবং শিল্পকর্মের বর্ণনা দেন, 3 থেকে 4টা বর্ণনা দেন, তাহলে আপনি সেখানে 3 থেকে 4 পাবেন। তাহলে এটা 6, 7, 8 নম্বর অনায়াসে পেয়ে যাচ্ছেন। এটা হলো ক্যাটাগরি সিস্টেম, লেখার একটা প্রশ্ন লেখার সিস্টেম। এই মানে যদি আপনি একটা প্রশ্ন উত্তর লেখেন তাহলে আশা করি অনেক ভালো নাম্বার পেয়ে যাবেন। এখানে শিল্পী এস এম সুলতানের কিন্তু প্রশ্নটা ঘোরায় এভাবে আসতে পারে যে শিল্পী এস এম সুলতানের গ্রামীণ জীবন ব্যবস্থার বা গ্রামীণ মানুষের জীবন কাহিনী নিয়ে, গ্রামীণ মানুষের জীবন কাহিনী নিয়ে কোন শিল্পী শিল্পকর্ম তৈরি করেছেন তার শিল্প জীবন সম্পর্কে আলোচনা করো। এরকম কিন্তু ঘোরায় প্রশ্ন আসতে পারে। এরপর শিল্পকলা সম্পর্কে সংক্ষেপে লেখো। তো শিল্পকলাটা আসলে কি, এখানে শিল্পকলা কত প্রকার, কি কি, এই বিষয়টা আপনার লিখতে হবে। নান্দনিক শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এখানে নান্দনিক শিল্পকলা জানার জন্য দিয়েছি, এটা না পড়লেও হবে, নান্দনিক শিল্পটা না পড়লেও কোনো সমস্যা নাই। মিশরীয় শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। তাহলে মিশরীয় শিল্পকলা সম্পর্কে আলোচনা করতে যদি যান তাহলে সেখানে স্থাপত্য কলা, ভাস্কর্য, চিত্রকলা, এসব বিষয়গুলো, ভাস্কর্য 2টা পয়েন্ট, স্থাপত্য 2টা পয়েন্ট এবং চিত্রকলা 2টা পয়েন্ট উল্লেখ করে মিশরীয় শিল্পকলা শেষ করে দিবেন। মেসোপটেমীয় শিল্পকলাও তাই, মেসোপটেমীয় শিল্পের ভাস্কর্যের অবদান তুলে ধরো। এই 2টা প্রায় একই ধরনের প্রশ্ন, শুধু একটা ভাস্কর্য আর একটা শিল্পকলা। ভাস্কর্য বলে শুধু ভাস্কর্য সম্পর্কে 3 থেকে 4টা 5টা পয়েন্ট দিয়ে আপনি শেষ করে দেবেন। ভাস্কর্য সম্পর্কে যদি বলে তাহলে ভাস্কর্যের বিষয়বস্তু কি ছিল, ভাস্কর্যের বৈশিষ্ট্য কেমন ছিল, ভাস্কর্য তৈরির উপকরণগুলো কেমন ছিল, 3 থেকে 4টা ভাস্কর্যের নাম দিয়ে দেবেন, দিয়ে শেষ করে দেবেন। প্রশ্নের প্যাটার্ন গুলো কিন্তু এইভাবে সাজাবেন। এরপরে বলছে আসেরীয়, আসেরীয় আগে আছে আমার গ্রিক স্থাপত্য।
তাহলে গ্রিক স্থাপত্যকলা যখন লিখবেন তখন গ্রিক স্থাপত্য সম্পর্কে সংক্ষেপে একটু লিখে নেবেন যে তারা গ্রিক স্থাপত্যকলা এই গ্রিকরা এই অবদান রেখেছিল। সেখানে তারা বড় বড় ভবন তৈরি করেছে, ভবনগুলো অনেক নকশাকৃত ছিল। এগুলো তারা রাজপ্রাসাদ থেকে শুরু করে রাজার মানে আদেশে তৈরি করেছিল। এবং যারা সেই সময় যারা শিল্পী ছিলেন তারা এই উল্লেখযোগ্য শিল্পী ছিলেন এবং তাদের শিল্পকর্ম ছিল এইগুলো। এই শেষ। এরপরে স্থাপত্যের বিষয়বস্তু, কোন কোন বিষয়কে কেন্দ্র করে তারা স্থাপত্যগুলো তৈরি করেছিল। স্থাপত্য কলার বৈশিষ্ট্য, কোন কোন ধরনের স্থাপত্য তৈরি করেছিল, তাদের বেসটা কেমন ছিল, ওয়াল গুলো কেমন ছিল, এটা। তারপরে আপনার উপকরণ, আগে বৈশিষ্ট্য, উপকরণ। উপকরণটা আগে যে বিষয়বস্তু, তারপরে বিষয়বস্তু উপকরণ একসাথে দিতে পারেন, তারপরে বৈশিষ্ট্য, তারপরে উল্লেখযোগ্য স্থাপত্যকলা। 3 থেকে 4টা পয়েন্ট দিয়ে লিখে দিলে হবে। আসিরীয় শিল্পকলা এই স্থাপত্যের গুরুত্ব তুলে ধরা। আসিরীয়, আপনারা যখন এখানে মেসোপটেমিয়া সভ্যতা পড়ছেন তখন কিন্তু আসিরীয় কথাটা চলে আসছে। সুতরাং আসিরীয় বিষয়টা একটু দেখবেন, আসিরীয় শিল্পকলা স্থাপত্যের গুরুত্ব তুলে ধরো। তার মানে কি, ওই স্থাপত্যকলা সম্পর্কে আপনি লিখবেন স্থাপত্যের বিষয়বস্তু, উপকরণ এবং বৈশিষ্ট্য এবং উল্লেখযোগ্য স্থাপত্য শৈলী। এরপর রোমান শিল্পকলা। তা রোমান শিল্পকলা, শিল্পকলা যখন বলবে কোনো সভ্যতার বা কোনো যুগের, তখন স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকলা। যদি কোনো এক বিষয়ে আপনি তথ্য কম জানেন তখন 2-1টা পয়েন্ট দিয়ে লিখে দেবেন যে চিত্রকলা বিষয়ে তারা আহ কম গুরুত্ব দিয়েছিলেন, সেজন্য এই বিষয়ে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি, বা এই বিষয়ে তথ্য সীমিত। তারা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্থাপত্যকলা এবং ভাস্কর্যে। এটা আপনার লিখে দিতে হবে, এটা নির্দিষ্ট ভাষায় আপনারা লিখে দিবেন। চীনা শিল্পকলা সম্পর্কে আলোচনা করে, রোমান শিল্পকলা যেভাবে লিখবেন চীনা শিল্পকলা সেভাবে লিখবেন, তাং যুগের শিল্পকলা সেম ভাবে লিখবেন। জাপানের বাস্তববাদী শিল্পকলা সম্পর্কে আলোচনা করো, তাহলে আপনারা ওই বাস্তববাদী শিল্পকলা মানে কি, ওই চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্যকলা এভাবে লিখে দিবেন। এরপরে শিনো মৃৎপাত্র সম্পর্কে যা জানা লাগবে, জাপানের একটা উল্লেখযোগ্য শিনো মৃৎপাত্র, এই সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা থাকতে হবে, এটা পড়ার দরকার নাই, না পড়লে হবে। এরপরে বলছে জাপানের টুকিয়ে ছাপাই চিত্র সম্পর্কে লেখা, জাপানের যে ছাপাই চিত্র, জাপানরা যে ছাপচিত্র যে অঙ্কন করেছিল সেই সম্পর্কে আপনার লিখতে হবে। নগর পরিকল্পনায় সিন্ধু সভ্যতার অবদান তুলে ধরে, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই সিন্ধু সভ্যতার শিল্পকলা সম্পর্কে আলোচনা করো এবং নগর পরিকল্পনা সিন্ধু সভ্যতার অবদান তুলে ধরো। এই 2টা প্রশ্ন থেকে যে কোনো একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এবং এই সিন্ধু সভ্যতা যদি টিকা আসে হরপ্পা এবং মহেঞ্জোদারো, এখান থেকে যে কোনো একটা টিকা আপনারা পেতে পারেন। মধ্যযুগের শিল্পকলা সম্পর্কে আলোচনা করো, তাহলে আপনাদের ওই যে আমি পদ্ধতি বলে দিলাম স্থাপত্য, ভাস্কর্য এবং চিত্রকলা, ওইভাবে লিখবেন। ভারতীয় উপমহাদেশের শিল্পকলা সম্পর্কে আলোচনা করো, তাহলে ভারতীয় উপমহাদেশের কি কি শিল্পকলা ছিল সেই বিষয়ে আপনার আলোচনা করতে হবে। আলোচনা করলেই মোটামুটি আপনার শেষ হবে। এরপরে যে বিষয়টি আসছে, আমরা 43 নম্বর প্রশ্নে যাব। 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, পাল যুগের পুঁথিচিত্র সম্পর্কে আলোচনা করো। তাহলে পাল যুগের পুঁথিচিত্র সম্পর্কে আপনার আলোচনা করতে হবে, পাল পুঁথিচিত্র কলা সম্পর্কে একাডেমিক ভাবে বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে, তাহলে সেই বর্ণনাটা এখানে লিখে দিতে হবে। ভারতীয় শিল্প সরঙ্গ, অর্থাৎ ভারতীয় শিল্পকলার 6টি অঙ্গ আছে, যাকে বলে শিল্প সরঙ্গ, যাকে সর অঙ্গ, 6টি অঙ্গ নিয়ে আপনার যেটা গঠিত। তার ভিতরে মানে আপনার 6টি অঙ্গ কি কি আছে, রূপ, লাবণ্য, তারপরে তো আপনার আহ লাবণ্য, যেটা যোজনা, তারপরে রূপ ভেদা, তারপরে সাদৃশ্য, এইভাবে মোট 6টি আছে। এ সম্পর্কে আপনাদের এই পেজের আপলোড দেওয়া আছে বিস্তারিত, যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা বিস্তারিত আলোচনা করছিলাম, পরে আরো আলোচনা আছে। মহান মুক্তিযুদ্ধের চিত্রশিল্পীদের অবদান তুলে ধরে, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। যদি মনে করেন যে মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। এরপর টিকা, আমরা এতক্ষণ 3টা প্রশ্ন আমাকে লিখতে হবে, 3টা প্রশ্নের জন্য। এই 45টা প্রশ্ন যদি কেউ মোটামুটি ধারণা নিয়ে যায় তাহলে সে 4 থেকে 5টা প্রশ্ন কমন পেয়ে যাবে আশা করি, এবং কমন না পেলেও সে লিখতে পারবে এই 45টা প্রশ্ন সম্পর্কে যদি তার ধারণা থাকে। এবং আশা করি এখান থেকে আপনি অনায়াসে 3টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। এরপর টিকা,
টিকায় কি কি আমরা আলোচনা করছি দেখেন। রিক্সা পেইন্টিং, এই টিকা লেখার পদ্ধতি বলে দেয়। আপনারা টিকাটা 1.5 থেকে 2 পেজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। টিকাটা কি করবেন, 1.5 পেজ থেকে 2 পেজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন, বেশি দেখার দরকার নেই। আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু পরীক্ষা শেষ করতে হবে। অর্থাৎ আপনারা তথ্য বিষয়ের জন্য 2 ঘন্টা সময় নির্ধারণ করে নেবেন। আপনারা 3টা ব্রড প্রশ্ন, অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন আপনারা 1 ঘন্টার মধ্যে শেষ করবেন। একটা একটা প্রশ্ন 20 নম্বর করে ভাগ করে নেবেন। তাহলে 20 নম্বর করে যদি আপনারা ভাগ করে নেন, তাহলে 3টা প্রশ্ন লিখতে আপনাকে 1 ঘন্টা সময় লাগবে। এবং আপনারা এই 4টা টিকা লেখার জন্য আপনারা 1 ঘন্টা সময় নেবেন। তাহলে আপনারা 2 ঘন্টার ভিতরে আপনার লিখিত বিষয় শেষ করবেন। অনেকের হাত অনেক ফাস্ট, দেখবেন যে 2 ঘন্টা আগে শেষ হয়ে যাচ্ছে। আর আপনার ছবিটা আগে 5 মার্ক মতো আসে এরকম অঙ্কন করে নেবেন। ছবিটা তো আপনার 20 নম্বর পেতে হবে, তথ্য বিষয়ে 20 নম্বর পেতে হবে। এজন্য আপনারা সময়ের জ্ঞান কে কাজে লাগাবেন। সময় 1 ঘন্টা ঠিক করে নেবেন ব্যবহারিক বিষয়ের জন্য, এবং তথ্য বিষয়ের জন্য আপনার 2 ঘন্টা ঠিক করে নেবেন। এর ভিতরে আপনি যতটুকু পারেন ততটুকু ভালো করার চেষ্টা করবেন। এর বাইরে আপনার অতিরিক্ত ভালো করার প্রয়োজন নাই। অতিরিক্ত ভালো করতে গেলে দেখবেন যে আপনি মূল নম্বর ছেড়ে চলে আসছেন। তাহলে টিকার ভিতরে কি কি আছে, রিক্সা পেইন্টিং আছে, পিরামিড, কিউবিজম, মোনালিসা, টেরাকোটা, ম্যানারিজম, সিন্ধু সভ্যতা, মহাস্থানগড়। তাহলে দেখেন আপনারা যখন উপরে আপনারা পড়াশোনা করছেন, উপরে যে বড় প্রশ্নগুলো পড়ছেন, যখন নাগরিক শিল্প পড়ছেন তখন কিন্তু রিক্সা পেইন্টিং আপনার ওখানে শেষ। যখন মিশরীয় সভ্যতা পড়ছেন তখন পিরামিড আপনার কভার হয়ে যাচ্ছে। কিউবিজমটা আপনার আলাদা পড়তে হবে। মোনালিসাটা আপনি যখন লিওনার্দো দা ভিঞ্চির শিল্প জীবন শিল্পকর্ম পড়ছেন তখন দেখেন মোনালিসা শেষ হয়ে যাচ্ছে। টেরাকোটা, ওখানে দেখবেন যখন কারু শিল্প পড়ছেন বা আপনি ওখানে মৃৎশিল্প পড়ছেন তখন কিন্তু টেরাকোটা চলে আসছে। ম্যানারিজম, এটা একটু পড়তে হবে। সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা সম্পর্কে আপনি তো উপরে বড় প্রশ্ন পড়ছেন। মহাস্থানগড়, বাস্ট অফ নেতাকৃতি, এটা একটা বিখ্যাত শিল্পকর্ম। তবে রেনেসা, যখন লিওনার্দো ভিঞ্চি পড়ছেন, রাফায়েল পড়ছেন তখন কিন্তু অনায়াসে রেনেসা পড়ে ফেলছেন। নকশিকাঁথা, যখন লোকশিল্প পড়ছেন নকশিকাঁথা আপনার অটোমেটিকলি হয়ে যাচ্ছে। ছাপচিত্র, ছাপচিত্র যখন আলোচনা করছেন ছাপচিত্র শেষ। বয়ন শিল্প, অর্থাৎ যেগুলো বুনন, যেগুলো বুনন করা হয় সেটা হলো বয়ন শিল্প। কারুকলা, কারুকলার উপর আলোচনা করা হয়েছে। লাপিয়েটা, এটা একটা শিল্পকর্ম। তাহলে আপনি যখন এখানে আপনার শিল্পীদের জীবনে পড়ছেন তখন লাপিয়েটা অনায়াসে পড়ে যাচ্ছে। মেডোনা, আলপনা, আলপনাটা আপনাকে পড়তে হবে। সরাচিত্র, ওই যে লোকশিল্প যখন পড়ছেন আলপনা তখন চলে আসছে, সরাচিত্র তখন চলে আসছে। তাহলে লোকশিল্পটা পড়লে কিন্তু এগুলো মোটামুটি আপনার কভার হয়ে যাচ্ছে। পাহাড়পুর, ময়নামতি, কান্তজির মন্দির, অপরাজ্য বাংলা, সংগ্রাম, ড্রয়িং, স্কেচ, আলো ছায়া। যখন শিল্প মাধ্যম ও উপকরণ ও করণ কৌশল যখন আপনি পড়ছেন তখন কি ড্রয়িং পড়ছেন, স্কেচ পড়ছেন, আলো ছায়া পড়ছেন। তাহলে ওই একটা প্রশ্ন পড়লে আপনি এগুলো কিন্তু অনায়াসে লিখতে পারবেন। ওয়াশ পদ্ধতি, মহেঞ্জোদারো হরপ্পা, এনগ্রেভিং, এসিং, দাদাইজম, সুরিয়ালিজম, ফিউচারিজম, এক্সপ্রেশনিজম, ইউনিফর্ম, ভাস্কর্য, রিলিফ, মৃৎশিল্প এবং মোরাল। এই বিষয়গুলো পড়লে এখান থেকে 4টা কমন পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তাহলে এই বিষয়গুলো যদি আপনি সুন্দর করে শেষ করেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনি ধারণা রাখেন, তাহলে যদি এর মধ্যে থেকে যদি প্রশ্ন না আসে, তাহলে এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো ধারণা থাকলে আপনি সে বিষয়ে অনায়াসে লিখতে পারবেন। সে বিষয় সম্পর্কে আপনি অনায়াসে লিখতে পারবেন। কারণ এই বিষয়গুলো সেখানে পাট পাট করে দেওয়া, অন্যান্য প্রশ্নগুলো করতে দেয়। এইটাই এমন ভাবে সাজানো হয়েছে যে মনে করেন আপনি পড়ছেন কি মিশরীয় শিল্পকলা সম্পর্কে। মিশরীয় শিল্পকলা যখন পড়ছেন তখন পিরামিডের ভিতরে অন্তর্ভুক্ত, মিশরীয় ভাস্কর্যের ভিতরে অন্তর্ভুক্ত, মিশরীয় স্থাপত্যের ভিতরে অন্তর্ভুক্ত, মিশরীয় চিত্রকলার ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনি একটা প্রশ্নের মাধ্যমে সবগুলো পেয়ে যাচ্ছেন। তাহলে একটা প্রশ্ন ভালো করে পড়লে আপনি সবগুলো পড়তে পারছেন, মানে আপনি উত্তর দিতে পারছেন। সুতরাং এই বিষয়গুলো যদি আপনি পড়েন এখান থেকে সরাসরি যদি কমন আসে, তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। আর যদি কিছুটা বাইরে থেকে আসে তাহলে আপনারা সেটা লিখতে পারবেন। এই বিষয়গুলো সম্পর্কে আপনারা যদি মোটামুটি একটা ধারণা রাখেন, তাহলে তথ্যীয় বিষয়ে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি পরীক্ষার আগেই কভার করতে পারছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
আমরা যে প্র্যাকটিক্যালের যে বিষয়টা আপনাদেরকে সাজেশন আকারে দিয়েছিলাম, আশা করি সবাই সেটা সম্পন্ন করেছেন। এবং আজ থেকে অর্থাৎ আজ 15 তারিখ থেকে আপনাদের যে এইদিকে 15 দিন আর ওইদিকে 10 দিন, 25 দিন যে সময় পেলেন, আশা করি এই 25 দিনের ভিতরে সুন্দর করে যদি এইগুলো পড়েন, তাহলে আপনাদের তথ্য বিষয়ে কোনো সমস্যা থাকবে না। এখান থেকে আপনি পাস মার্ক অনায়াসেই পাবেন। 100% কমন পেতে হলে আপনাকে আরো একটু বেশি পড়তে হবে, আরো একটু জানতে হবে। এই প্রশ্ন যেগুলো দিয়েছি, আমি আপনাদেরকে আরো একটি ভিডিও নিয়ে আসবো, সেখানে শর্ট সাজেশন যেটা বলে 12 থেকে 13টা প্রশ্ন দেবো, সেখানে পাস মার্ক চলে আসবে। 12 থেকে 13টা প্রশ্ন আমি আপনাদেরকে দেব পরীক্ষার 10 দিন আগে, সেখান থেকে আশা করি আপনাদের পাস মার্ক চলে আসবে। সেই পর্যন্ত সাথে থাকবেন এবং আপনারা আপনাদের এই কাঙ্ক্ষিত বিষয় আর্ট একাডেমি পেজটি ফলো দিয়ে রাখবেন। আশা করি সকল আপডেট, সকল বিষয়ের যে জরুরি যে বিষয়গুলো, সেগুলো এখান থেকে আপনারা আপডেট তথ্য জানতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। আমরা কমেন্ট সেকশনে চলে যাব যে আপনাদের কমেন্টে কোনো কিছু জানার আছে কিনা। যদি জানার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। কোনো কিছু যদি জানার থাকে আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন। এবং অবশ্যই আপনারা আজকের এই ক্লাসটি শেয়ার করে রাখবেন আপনার যারা পরিচিত বন্ধু বান্ধব আছে এবং যারা 18তম চারুকলা শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করবে, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সবাই ক্লাসটি শেয়ার করে রাখবেন এবং লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে পরবর্তীতে আপনাদের অন্যান্য তথ্যগুলো আমি যথাসময়ে শেয়ার করতে পারবো আপনাদের সাথে এবং আপনারাও উপকৃত হবেন। যারা আমাদের সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আমরা আমাদের আজকের এই লাইভ ক্লাসটি শেষ করছি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে রাখবেন। আমি আশা করি সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর মাত্র 25 দিন সময় আছে, এই 25 দিনের মধ্যেই আপনারা এই বিষয়গুলো শেষ করবেন। এবং আমি 10 দিন আগে আপনাদেরকে একটা শর্ট সাজেশন দেবো এর ভিতর থেকেই, সেখানে আপনার 12 থেকে 13টা প্রশ্ন, সর্বোচ্চ হয়তো 12টা প্রশ্ন থাকতে পারে কিংবা 13টা। 13টা প্রশ্ন থেকে আপনি 2 থেকে 3টা প্রশ্ন কমন পাবেন, বড় প্রশ্ন। এবং আপনি হয়তো 10টা টিকা থেকে হয়তো 3টা, 2টা, 3টা এমন কমন পেতে পারেন। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে নিয়মিত আপডেট দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকের লাইভ ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে লাইভ ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।